আসসালামু আলাইকুম। মহা ধুমধামে মহা আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘোষণাপত্র উপস্থাপন করলেন জাতির সামনে, এতে কার কি লাভ হলো, কোন দলের কতখানি লাভ হলো, অথবা সাধারণ মানুষের এতে কি ঘটলো, একেবারে স্রেফ অশ্বডিম্ব সম্পন্ন একটি ঘোষণাপত্র, অর্থাৎ এটি দেয়া না দেওয়া সমান ছিল। আমি সেটি বলছি। এমনি এই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সারা দিন সারা রাত ধরে তো সে কথাগুলোই বলা হচ্ছে, আমি আসছি সে প্রসঙ্গে। এবং একই সঙ্গে হাসির খোরাকও যোগানো হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে প্রমাণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে গণতন্ত্রে বিশ্বাসী নন তা আরো একবার স্পষ্টভাবে জাতির সামনে প্রমাণিত হয়েছে। এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও যে এখনো পর্যন্ত পরিপূর্ণ গণতান্ত্রিকতার পথের সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে সেটিও ফুটে উঠেছে। কেমন, যেহেতু এই ঘোষণাপত্র খসড়া দেওয়া হয়েছিল শুধুমাত্র 3টি রাজনৈতিক দলের কাছে, রেজিস্ট্রেশনবিহীন নিবন্ধনবিহীন রাজনৈতিক দল এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপির কাছে। অন্য আর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির হাতে এই ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়নি, এবং যার কারণে আমরা দেখলাম, আমার যদি ভুল না হয়ে থাকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোনো প্রতিনিধি যাননি। গণ অধিকার পরিষদের নেতারা তো আগে ঘোষণা দিয়েছেন তারা এই অনুষ্ঠানে যাবেন না, যেহেতু তাদের হাতে কোনো খসড়া দেওয়া হয়নি, পর্যালোচনা বা বিশ্লেষণ করার মতন সুযোগ তারা পাননি বা তাদেরকে দেওয়া হয়নি। এবং আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল সেখানে গেছে, তাদের যে ভূমিকা আমরা এখানে দেখলাম স্রেফ লজ্জা পেয়েছি। সে বিষয়টিতেও পরে আসছি। এখন হাসির খোরাকের কথা বলছিলাম কেন, সরকারের পক্ষ থেকে তো একটি প্রাণান্তকর চেষ্টা ছিল, একটা জনাকীর্ণ আয়োজনে রূপ দেবে এই অনুষ্ঠানটি, হাজারে হাজারে মানুষ ভরে যাবে। কজন মানুষ হয়েছে আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, 30 লাখ টাকারও বেশি খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করা হলো একেবারে অভূতপূর্বভাবে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের লোক আনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে। সবকটির কথা আপাতত বলতে পারছি না। যেমন ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি স্পেশাল ট্রেন, সরকারের ভাড়া করা একটি স্পেশাল ট্রেন ঢাকামুখী হয়েছিল 676 আসনের। কজন যাত্রী এসেছে? 17 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আমাদের আর কিছু বলার নেই। অর্থাৎ মানুষ যে কতটা বিরক্ত, চাইলেই সরকার ডাকবে অথবা টাকা দিলেই, লোকে হাতে টাকা দিলেই যে আসবে, আমরা জানি না টাকা দিয়েছে কিনা, লোক আমি কোত্থেকে, টাকার বিনিময় ছাড়া অথবা এনসিপির লোকজন ছাড়া আর কারা আসবে? তে ডাকলেই চলে আসবে, বিষয়টি এরকম নয়। যাই হোক, কি বলা হলো এই ঘোষণাপত্রে? 26টা দফা রয়েছে। মোটামুটি 2-4টি দফাবাদে সারা এই ঘোষণাপত্র জুড়ে শুধু আওয়ামী লীগের সম্পর্কে বিষোদ্গার আর বিষোদ্গার। এগুলো তো সারাদিনই বলা হচ্ছে, দিন রাত। এগুলো বলার জন্য আলাদা কোনো ঘোষণাপত্র তৈরি করতে হয়? করেছে, বেশ ভালো কথা। 1972 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যত ধরনের গুম, খুন, সন্ত্রাস, অরাজকতা, হত্যা, টাকা পাচার, দুর্নীতি যা হয়েছে মনে হয়েছে আওয়ামী লীগই সব করেছে। এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতার সময় কোনো ধরনের কোনো ন্যূনতম এই ধরনের কিছু ঘটেনি। সেটি স্পষ্ট হয়েছে, সেটি বলার চেষ্টা করা হয়েছে। এখন এই কথাগুলো বলতে গেলে অনেকে বলবেন যে আওয়ামী লীগের দালাল। ভাই দেখুন না কি আছে এই ঘোষণাপত্রে, এবং কি অশ্বডিম্ব ছাড়া আর কি প্রকাশ পেয়েছে এর মধ্য দিয়ে। তবে একটি বিষয়ে বিএনপিকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়, সে বিষয়টিও পরে আসছি। এখানে আবার মজার একটি 2টি দফা বা কয়েকটি জায়গায় আমরা উল্লেখ করতেই পারি মজার বেশ কয়েকটি বিষয়। আমি 2টো দফা একটু উল্লেখ করি। যেহেতু 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালের গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং 1991 সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। যেহেতু দেশে বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য, ফ্যাসিবাদের পথ সুগম করা হয়, ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের দুষ্কর্ম হয়েছে, অপকর্ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সব সত্য, অনস্বীকার্য। কিন্তু আর কারোর সময় হয়নি,
আচ্ছা, এই 2 দফাতে সামরিক শাসনের কথা বলা হয়েছে, জেনারেল এরশাদের সামরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে, অথচ জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের কথা উল্লেখ করা হলো না। বোঝা যাচ্ছে তো সব নিজেরা কাকে কিভাবে খুশি করতে হবে। যেহেতু এরশাদের দল জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগের দোসর, তাকে সেভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করতে হবে, আর বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আর কি হলো, আর হলো হচ্ছে 1-11 প্রসঙ্গে এনে বলা হলো যে 1-11 সরকারের মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদের পথ রচনা করে ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল। তো 1-11 সরকারের সময়ে নির্বাচন কমিশনের অন্যতম কমিশনের দায়িত্বে কে ছিলেন? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব। তিনি কেন এই সরকারের অন্যতম উপদেষ্টা পদে রয়েছেন? এগুলো স্রেফ ছেলেমেয়েপনা, তামাশা, জনগণের সঙ্গে মস্করা করা, আর কিচ্ছু না। আর রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা, মানুষকে বোকা বানানো। আমরা দেখলাম ঘোষণাপত্র পাঠ শেষে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা বা শীর্ষ নেতারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোলাকাত করছেন, বুকে বুক লাগছে, মনে হচ্ছে কি না কি উদ্ধার হয়েছে। কি হয়েছে এতে যে উচ্ছ্বাস তাদের মধ্যে আমরা দেখলাম না, আমরা তো নিজেরাই লজ্জায় পড়ে গেলাম। এবং এই জায়গা থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেন সেটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তিনি একাধিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, কই আমার বিরুদ্ধে গিয়ে, আমার বাইরে গিয়ে অনেকে সমালোচনা করে, আমার সামনে এসে কেউ কিছু বলে না তো। দেখলাম তো আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা মঞ্চে উপস্থিত ছিলেন এই ঘোষণাপত্র পাঠ আয়োজনে, আমরা দেখলাম সব ধন্য হয়ে গেল তার সাথে বুক মেলাতে পেরে। উনি অন্যদিকে হয়তো ফিরে আছেন, পিছন দিক গিয়ে পিঠে হাত দিয়ে ডেকে বুকে জড়িয়ে ধরছিলেন একে একে অনেকে। কিছু বলার নেই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে দফাটি, যেটির কারণে এই ঘোষণাপত্র মূলত দেওয়া, তা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। মানে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত, যারা জীবিত আছেন, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। আচ্ছা, কারোর কি মনে হয় যে আওয়ামী লীগ জনমে আর ক্ষমতায় আসবে না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে এই যে সংবিধানের তফসিলি যুক্ত করার কথা বলা হচ্ছে, এই ঘোষণাপত্র এটি রাখবে? অথবা 90-এর গণ আন্দোলনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটি করে তো আরো বিপত্তি ঘটানো হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের নায়করা তো আর স্বীকৃতি চাননি, স্বীকৃতি দেওয়াও হয়নি। এই ছাত্ররা কেন আইনি সুরক্ষা চাইছে? তার মানে তারা কি নিজেরাই নিজেদের মনে দুর্বল? তারা এমন কোনো অপকর্ম করেছে, এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এমন কোনো চক্রান্তের সঙ্গে যুক্ত, যাতে করে অন্য কোনো দল এসে বা আওয়ামী লীগ এসে তাদের বিচার করতে পারে? 90-এর গণ অভ্যুত্থানের নায়কদের তো এই ধরনের ভয় ছিল না। তারা কি মনে করেছিল যে এরশাদ কখনোই ক্ষমতায় আসবে না? এবার বিএনপির যেই কাজটি সেটি বলি, এবং যেটি নিয়ে এতদিন বিতর্ক চলছিল। হ্যাঁ, বিএনপি অবশ্য ঠেকিয়েছে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটি কাজ করেছে। এর আগেও 2-1টি কাজ করেছে। রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ঠেকিয়েছে। ঘোষণাপত্র 30শে ডিসেম্বর এনসিপি নেতা দিতে চেয়েছিলেন, সেটি ঠেকিয়েছেন। এবারও তারা যে দাবি করেছিল দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করতে হবে অথবা বিপ্লব বলে স্বীকৃতি দিতে হবে, সেটি দিলে বিপ্লবী সরকার গঠন হতো। আর দ্বিতীয় স্বাধীনতা বলে তো কিছু নেই। এর মধ্যে বিএনপি নেতারা প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন। তারা এই শব্দগুলো এর সাথে যুক্ত হতে দেয়নি। এখানেই বিএনপির সার্থকতা। আর যদি তা হয়েই থাকে, তাহলে এই ঘোষণাপত্র মঞ্চায়ন করার কি দরকার ছিল? এনসিপির নেতাদের মুখ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের এত সব সম্পদের অপচয়। এবং এই অনুষ্ঠানে আমরা যেটি জানলাম, দুঃখজনক, গ্যাস বেলুন বিস্ফোরণে প্রায় 11 জন মানুষ দগ্ধ হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সম্পর্কে দিল্লির যে মতিগতি, এই মুহূর্তে 2025 সনের আগস্ট মাসে এসে
এটি সম্ভবত ভয়ঙ্কর রূপ লাভ করতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে নানা রকম গুজব, সংবাদ মাধ্যমগুলোতে যে সকল খবর প্রতিদিন ছাপা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে দিল্লি যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে করে অসংখ্য গুজব, অসংখ্য আশঙ্কা, ভয় এবং আতঙ্ক চারিদিক থেকে ধেয়ে আসছে। আমাদের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের মধ্যে আবার এই মুহূর্তে যে বিভেদ এবং বিসংবাদ রয়েছে এবং আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক শূন্যতা, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সংকট, এই সংকটের মধ্যে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র যেভাবে নাক গলানোর চেষ্টা করছে, যেভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করছে এবং যেভাবে তাদের যে চাণক্য নীতি বাংলাদেশের উপর প্রয়োগ করতে চাচ্ছে, এটি সামাল দেওয়ার মতো যে ব্যাকবোন, মেরুদণ্ড, এটা আসলে বাংলাদেশের এই মুহূর্তে নেই। এটাই বাস্তবতা। ফলে কি হলো, গুজরাট থেকে কয়েক হাজার লোককে ধরে এনে ভারত যখন বলছে যে এই লোকগুলো বাংলাদেশের এবং তাদেরকে আমাদের বিভিন্ন পার্বত্য এলাকা দিয়ে, দুর্গম পার্বত্য এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে তারা পুশিং করছে, আমাদের দেশের পত্রপত্রিকা এগুলো ছাপাচ্ছে, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমরা যখন দেখছি হাজার হাজার মানুষকে বাংলাদেশ এবং আসাম এই সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে ঠেলে ঢুকানো হচ্ছে, মানে পুশিং করা হচ্ছে, বলা হচ্ছে যে এরা বাংলাদেশি, অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং সীমান্তের ওপারে সেই বাঙালি মুসলমানদের উপরে ভারত যে জুলুম অত্যাচার করছে এবং তাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়ে যেভাবে তাদেরকে রোহিঙ্গাদের মতো বিশেষ একটি ক্যাম্পে রাখা হয়েছে বাংলাদেশে পুশিং করার জন্য, ওই দৃশ্য কল্পনা করলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। একটি যুদ্ধ ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা যায় না, অথবা একটি চমৎকার মিত্রতা ছাড়া, বন্ধুত্ব ছাড়াও এই পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব। তো ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, এই সীমান্তগুলোতে সমস্যা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সবচেয়ে যে বড় সীমান্ত রয়েছে, প্রায় 2000 কিলোমিটার, এই 2000 কিলোমিটার সীমান্তেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে যারা আছেন, বিজেপির কর্তা ব্যক্তি, মানে নরেন্দ্র মোদীর যারা লোকজন, শুভেন্দু, তিনি বলার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে যে সকল মুসলমান বসবাস করে তার 35% মুসলিম নাকি বাংলাদেশ থেকে গিয়েছে। এবং তিনি কিছুদিন আগেও শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে খুব দরাজদিল ছিলেন, কিন্তু গত এক সপ্তাহ আগে দেখলাম তার সামনে কে যেন জয় বাংলা স্লোগানটি তুলেছে, আর তিনি রেগে একদম অগ্নিশর্মা হয়ে তেড়ে এসেছেন। মানে জয় বাংলা স্লোগান শোনার সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি মনে করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য, পশ্চিমবঙ্গের জন্য এমন একটা হুমকি যেটা আগামীতে তার রাজনীতি এবং তার দলের বিজেপির রাজনীতি শেষ করে দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে। এমনকি আগামী দিনে যদি বাংলাদেশ শক্তিশালী হয়ে যায়, তাহলে পুরো পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের সঙ্গে এসে যায় অতীতের সেই বাংলা বিহার, উড়িষ্যার মতো, ঠিক এরকম একটা আতঙ্ক শুভেন্দুকে পেয়ে বসেছে। এবং এই কারণে তিনি তার 3-4 মাস আগের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরে এসে তিনি এখন আওয়ামী বিরোধী বক্তব্য দিচ্ছেন আর জয় বাংলা বিরোধী স্লোগান দিচ্ছেন। ভারতের কেন্দ্রে, অর্থাৎ দিল্লিতে, রাজধানী দিল্লিতে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো বন্ধুত্বমূলক আচরণ কারোর জন্যই পাচ্ছি না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণান্ত চেষ্টা করছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যে, ফলাফল শূন্য। তারপর জামাত, বিএনপি তারাও চেষ্টা করছেন তাদের অ্যাঙ্গেল থেকে। তো সেখানে জাস্ট একটা ডিপ্লোম্যাটিক রিলেশন, এর বাইরে কোনো মিত্রতামূলক যে বন্ধন, ওটা ভারত এখনো পর্যন্ত জামাতের প্রতি প্রদর্শন করেনি আর বিএনপির প্রতিও প্রদর্শন করেনি। অন্যদিকে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তো সেই শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করা, তাকে পুনরায় ক্ষমতায় বসানো,
কিংবা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো তাদের মতো করে। এই কাজগুলোতে তাদের যে ইতিবাচক অগ্রগতি এটা আমরা দেখছি না। বরং পুরো ভারতবর্ষে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা পলাতক অবস্থায় আছেন, তারা কেবলই ভারতের পলাতক ব্যক্তি হিসেবে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার অতটুকু পাচ্ছেন, এর বাইরে কিছু নয়। এখন তাদেরকে শুধু জেলে নেওয়া হয়নি, কিন্তু তারা অবাধে ঘোরাফেরা করবেন। তারপরে তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল, যেটা ৭৫ 15 আগস্টের পরে যেটা দেওয়া হয়েছিল, মানে রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেবে তাদেরকে খাওয়া দাওয়া, মাসিক ভাতা এইটা ভারত সরকার দেবে। ফলে ওই সময়টাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী, হেমায়েতুল্লাহ আলমগ থেকে শুরু করে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন এবং তারা যেখানে ছিলেন তারা ভারত সরকারের নিয়মিত ভাতা পেতেন। কিন্তু এখন যারা ভারতে গেছেন এবং গত 1 বছরে ভারত সরকারের ভাতা তো দূরের কথা, ভারত সরকারের কোনো মন্ত্রীর অফিসে গিয়ে আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বা এমপি বা বড় নেতা তারা 1 কাপ চা খেয়েছেন। ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে বিজেপির কোনো নেতার বৈঠক হয়েছে, ওইরকম হাস্যোজ্জ্বল কোনো ছবি দেখা তো দূরের কথা, আমরা কল্পনাই করতে পারি না। বরং ওবায়দুল কাদের সাহেব যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি ভিডিও বার্তা দিয়েছেন, অডিও বার্তা দিয়েছেন, এবং তার চেহারা সুরত এবং যেভাবে তিনি আছেন, মনে হচ্ছে না যে তিনি সেখানে খুব ভালো অবস্থানে আছেন। অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন ভারতের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামাল, আসাদুজ্জামান খান কামাল, মানে তারা যে খুব নির্ভয়ে ভারত সরকারের আশ্রয়ে সেখানে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বা তৎপরতা চালানো এবং এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট ভারতের পক্ষ থেকে পাচ্ছেন, এরকম কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে যাদেরই সামর্থ্য আছেন তারা অনেকেই, কেউ ইংল্যান্ডে চলে যাচ্ছেন, কেউ কানাডাতে চলে যাচ্ছেন, অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন, নিজের পক্ষে মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন। ভারতের চাইতে এটা তাদের কাছে সেফ জোন হিসেবে মনে হচ্ছে। এই হলো একটা। সর্বশেষ হলো শেখ হাসিনা, তিনি কেমন আছেন? তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কেমন আছেন? তার সঙ্গে কি শেখ রেহানার যোগাযোগ আছে? শেখ রেহানা এখন কোথায় আছেন? তিনি কি দিল্লিতে, নাকি তিনি লন্ডনে আছেন? তাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক? দুই বোনের মধ্যে কি সম্পর্ক আগের মতো আমরা যেভাবে দেখছি যে একে অপরকে নিয়ে খুনসুটি করছেন, দুজনে মাছ ধরছেন, দুজনে বরফের উপর দাঁড়াচ্ছেন, মানে তাদের সম্পর্ক দেখে মনে হয় যে পৃথিবীতে এরকম ৮০ বছর বয়স্ক কোনো সেই প্রবীণা বা ৭৫ বছর বয়স্ক কোনো প্রবীণা, এই দুইয়ের মধ্যে যে বন্ধন সম্পর্ক, এরকম সম্পর্কটা আসলে পৃথিবীতে আর কোথাও নেই। শেখ রেহানা শেখ হাসিনার সম্পর্ক দেখে আমাদের মনে হয়েছিল তাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে আমরা এখন বুঝতে পারছি যে হাজারো সমস্যা। সেটা সালমানকে নিয়ে, এস আলমকে নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, রাজনীতি নিয়ে, আর অনেক কিছু নিয়ে ডে বাই ডে এই জিনিসগুলো বের হচ্ছে। তো সেটা এখন কোথায় আছে, কেমন আছে? জনাব সজীব ওয়াজেদ জয় শুনেছিলাম মধ্যে দিল্লিতে এসেছেন, তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এরকম একটা স্ট্যাটাস তিনি দেননি। তার ফেসবুক থেকে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাহলে আসলে শেখ হাসিনা ওখানে বসে কি করছেন, কি বলছেন? তার কিছু ভিডিও আমরা দেখিনি এখন পর্যন্ত, অডিও বক্তব্য আমরা নিয়মিত শুনি, এবং এটা আওয়ামী লীগের যেটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে আসে। তারপর তাদের যে সাবেক তথ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, জয়ের বন্ধু, তার পেজ থেকেও শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়, কিন্তু এটা ঠিক ওভাবে সার্কুলেট হয় না, ভাইরাল হয় না। যখন তিনি সাধারণ কথা বলেন ভাইরাল হয় না, কিন্তু তিনি যখন আমি আজকে ঢুকে পড়বো, এটা করবো, ওটা করবো, নেতিবাচক কথা বলেন, ওটা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো বা জামাতের যে প্ল্যাটফর্মগুলো ওটা ভাইরাল করে দেয়। কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এটা শেখ হাসিনা, জয়, এদের কোনো বক্তব্যকেই আসলে ভাইরাল করতে পারে না, যেটা দেশে এবং বিদেশে সংবাদ মাধ্যমে শীর্ষ নিউজ হিসেবে আসে। তাহলে আসলে শেখ হাসিনা সেখানে কেমন আছেন? যারা আওয়ামী লীগের সমর্থক তাদের বক্তব্য হলো যে তিনি খুব ভালো আছেন, সুস্থ আছেন, তাকে বাংলাদেশের সিংহাসনে মসনদে বসানোর জন্য ভারত আজকে এটা করবে, কালকে ওটা করবে। তারা চারিদিকে বিশাল আয়োজন করেছে, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক কিছু ইউটিউবার রয়েছেন, তারা সেই শিলিগুড়ি করিডর থেকে শুরু করে কলকাতাতে রয়ের যে স্টেশন রয়েছে
এবং সেখানে নিয়মিত নরেন্দ্র মোদী গোপনে এসে বৈঠক করে বাংলাদেশে কীভাবে ইনসার্জেন্সি চালানো যায় এই ধরনের প্রচার অপপ্রচার কিন্তু বিদেশে চালানো হচ্ছে। কিন্তু এগুলো আমাদের দেশে আসলে ওভাবে জনগণের মধ্যে, আমি রিয়েলি বলছি, ওভাবে জনগণের মধ্যে কোনো আবেশ তৈরি করছে না। অন্যদিকে শেখ হাসিনার যে বিরোধী পক্ষ, তারা যেটা বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা, তাকে সেখান থেকে তাড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তাকে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না, এবং তার যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে এগুলো এআই রিলেটেড, তার কণ্ঠস্বরকে নকল করে এআই দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এবং কেউ তো আরও অগ্রগামী হয়ে বলার চেষ্টা করছেন যে তিনি সেখানে নজরবন্দি অবস্থায় আছেন, গৃহবন্দী অবস্থায় আছেন। কিন্তু বাস্তবে কি, এটা আমরা কিন্তু কেউ জানি না। এবং আমাদের এটাই সবচেয়ে বাঙালি জনগণের জন্য একটা ভয়, আতঙ্ক এবং সমস্যা, যে আমরা এই আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথাবার্তা পক্ষে হচ্ছে বিপক্ষে হচ্ছে, এর একটাকে আমরা বিশ্বাস করতে পারছি না, একটির প্রতি আমরা আস্থা রাখতে পারছি না, একটিকে নিয়েও আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি না। অথচ তাদের যে শূন্যতা, সেই শূন্যতা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনের শূন্যতা তৈরি করেছে। এবং তাদের যে হুমকি ধামকি, তাদের যে ফিরে আসা, এটা আমাদের রাজনৈতিক জীবনে একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ তৈরি করেছে। আওয়ামী লীগ নিজে যেভাবে রাজনীতি করছে, আবার আওয়ামী জুজুর ভয় দেখিয়ে একটা বিরাট গ্রুপ রাজনীতি করার চেষ্টা করছে। এর ফলে কি হলো, আমাদের যে রাজনৈতিক অঙ্গন, এই অঙ্গনের যে পানি ক্রমশ ঘোলা হচ্ছে, আগের অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘোলা হচ্ছে, এবং আমরা রাজনীতি বুঝতে পারছি না, রাজনীতির কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। একটা অজানা পথে, কুয়াশাময় একটা গিরি পথের দিকে পুরো বাঙালি জাতি আমরা এগিয়ে চলেছি। এখন সেই এগুলো কি প্রগতির এগুনো নাকি ধ্বংসের এগুনো, এটা সময় না আসা পর্যন্ত বলা যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।